একটা গান শুনেছিলাম জানিস, মনে পড়ছে না। ও ইয়েস, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। তুই তোর ভালা নিয়েই থাক, যা গেট খোল। অভিরূপের কণ্ঠে এমন আঞ্চলিক ভাষার গান শুনে বেশ হাসি পায় নোমানের। ছেলেটার শুধরাবে না, না পেরে সে উঠে গেল দরজার দিক। দরজা খুলতেই আবিষ্কৃত হল এক স্নিগ্ধ মুখ। রাগিনীকে দেখে নোমান বিনয়ের সাথে বলল, গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম ভাঙেনি বুঝি আপনাদের? এই তো কাল রাতে আসতে অনেক দেরি হলো না, তাই ঘুমটা দেরিতেই ভাঙছে। রাগিনী হালকা হাসলো, অতঃপর বলল, অনেক দেরি হচ্ছিল তো ব্রেকফাস্ট নিয়ে বসেছিলাম, তাই ভাবলাম একটু দেখে আসি। রিনটিনে গলা শুনে হুড়মুড়ি উঠে বসে অভিরূপ। ওকে দিয়ে তাকায় কণ্ঠ ভেসে আসার পথে। রাগিনীর মুখের একাংশ দেখা যাচ্ছে, নিজের চোখ মুখ হাত দিয়ে কসলাতে লাগলো সে। মুখ পুরোটাই তৈলাক্ত হয়ে গিয়েছে। দ্রুত সে টাওয়াল নিয়ে ছুটলো ওয়াশরুমে। আপনার বন্ধুর বোধহয় ঘুম ভাঙেনি এখনো। রাগিনীর প্রশ্নে বড় শ্বাস নিয়ে নোমান জবাবে বলল, সে আর বলতে, তুমি দরজায় নক করছো, আরো রুমে আমার সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে দরজা কে খুলবে তার জন্য। আমার ঘুমটা নষ্ট করে এখন নিচে হয়তো আবার ঘুমাচ্ছে। রাগিনীর হাসিটা প্রগাঢ় হয়। হাতে থাকা চায়ের কাপড় প্লেট এগিয়ে দিয়ে বলে, ওনার জন্য আদা আর তুলসী পাতার চাও এনেছিলাম, গলা ভালো রাখার জন্য, নাকি এটা অনেক দরকার? সেটা তো ঠিক আছে, শুধু গায়ক সাহেবের কথা ভাবলে হবে? তোর বন্ধুর কথা মাথায় আসেনি বুঝি? রাগিনী তড়িঘড়ি করে পাশের চায়ের কাপ এগিয়ে দিয়ে নোমানের উদ্দেশ্যে মিষ্টি কণ্ঠে বলে ওঠে, কেন নয়, আপনার জন্য চা নিয়ে এসেছি। তাও ভালো, আমি তো ভেবেছিলাম সবাই আমার কথা ভুলেই গিয়েছে। দুজনের কথোপকথনে এবার অন্য এক কণ্ঠস্বর ভেসে এলো। গলাটা অভিরূপের, স্পষ্ট ব্যস্ত কণ্ঠ। কে এসেছে রে নোমান? তুই উঠে পড়েছিস? যাক, তোকে ঘুম থেকে ওঠানোর জন্য কারোর আশা সার্থক হয়েছে। নোমান কিছুটা চটে গিয়ে তাকে অভিরূপের দিকে। কিছু বলার আগেই অভির ভেজা চোখ মুখ, ঘাড়ে টাওয়াল দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সে। এটা তো আশ্চর্যজনক কাণ্ড, ম্যাজিক হয়ে গেল নাকি? কিছুক্ষণ সময় নিয়ে বুঝতে হলো ব্যাপারটা। রাগিনীর দিকে আচোখে তাকালো সে। চোখ শুরু করে জিজ্ঞেস করলো, ব্যাপার কি? ঘুম থেকে কখন উঠলি? কখন আর ফ্রেশ হলি কখন? টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে থাকা অভিরূপ বাঁকা হেসে বলল, আমাকে কি তোমার মতো অলসের দোকান মনে করিস? হ্যাঁ, তোকে তো আমি কখন থেকে ডাকছি, তুই তো ওঠার নাম নিচ্ছিস না। নোমান বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়, হতবাক। কি সুন্দর করে ছেলেটা পোল্ট্রি খাচ্ছে। কেউ দেখলে বলবে সে মিথ্যে বলছে। ভাবলিসীন হয়ে চেয়েই রইল সে। কথা বলার আর সুযোগ পেল না। অভিরূপ রাগিনীর উদ্দেশ্যে বলে বসলো, সরি রাগিনী, আসলে ওকে ঘুম থেকে ওঠাতে গিয়ে দেরি হয়ে গিয়েছে, তার কারণে তোমাকে কষ্ট করে আমাদের ঘরে আসতে হলো। আরেক দফা বিস্মিত হলো নোমান। এই ছেলে যদি জ্ঞান করবাদে অ্যাক্টিং এ চান্স নিত, এতদিন হয়তো আরো বেশি ফলোয়ার্স করে ফেলতো। কি মারাত্মক অভিনয়! নোমানের বেশ ইচ্ছে করলো এরই মাঝে তার অভিনয়ের দফা রাফা করতে, কিন্তু কি আর করবে, ছেলেটা খুব আশা নিয়ে অভিনয় চালিয়ে যাচ্ছে। এর মধ্যে পানি ঢেলে না দেওয়াই ভালো। শুধুমাত্র সে অভিরূপের ঘাট থেকে টাওয়াল টেনে নিয়ে চোখ গরম করে টাওয়ালের ঝাপটা লাগিয়ে ওয়াশরুমের দিকে চলল। তখন সন্ধ্যা, পাখিরা সব নেড়ে ফেরার ব্যস্ততা। অফিসে দিনরাত পরিশ্রম করা মানুষগুলো ক্লান্তি শেষে নিজের বাড়ি এবং বিছানা খুঁজে চলেছে। সকলেই শান্তি চায়। এক ফালি চাঁদ দেখা দিয়েছে, তার কিছুটা দূরত্বে জলজল করছে সন্ধ্যা তারা। রাস্তার দুপাশে হলুদ রঙের সোডিয়ামের আলোয় আলোকিত। দেখা যাচ্ছে হরেক রকমের গাড়ি। নির্জন গাড়িটা ঘুরিয়ে মেন গেট দিয়ে বাড়ির নিচে পার্ক করে। গাড়ির দরজা খুলে চাবি ঘোরাতে ঘোরাতে বাড়ির সদর দরজার কাছে গিয়ে কলিং বেল প্রেস করে। কিছুক্ষণের মধ্যে খুলে যায় দরজা। ভেতরে দুই ধাপ রাখতে হুড়মুড়িয়ে দুর্যোগের মতো আগমন ঘটে নয়নতারার। বাচ্চাদের মতো নির্জনের গলার পেছন টাকড়ে ধরে ভাইয়ের সাথে ঝুলে পড়ে সে। প্রথমে থতমত খেয়ে পড়তে নিলেও নিজেকে সামনে উঠে ধাতস্থ হয়ে রাগি চোখে নয়নের দিকে তাকায় সে। কিন্তু সে জানে মেয়েটা কোনো ভ্রুক্ষেপ হবে না। তাই সোজা চলতে শুরু করে আর গমগমে সুরে বলে, এখন আর ছোট আছো, বড় হয়েছো, বয়স হয়েছে, ওজন বেড়েছে তো, এভাবে গলায় ঝুলে পড়লে চলে আগের মতো? তুমিও বড় হয়েছো, আগের থেকে দেহ বেড়েছে, ওজন বেড়েছে, তাহলে সমস্যা কোথায়? তোমাদের দুজনের সঙ্গে কথায় আমি কখনোই পেরে উঠবো না। অতিষ্ঠ হয়ে জবাবে বলল নির্জন। চাবিটা ড্রয়িং রুমের একটা টেবিলের উপরে রাখলো। নয়ন দাঁত বের করে হেসে বলল, একজন তো আমি, আরেকজন বুঝি রাগিনী ভাবি। কি ভাবি ভাবি করছো? বিয়ে হয়েছে এখনো? ইউনো না বিগ ব্রাদার, আমি অ্যাডভান্স। তুমি তো বলো আমি ডেলিভারি ডেটের 2 মাস আগে পৃথিবীতে হাজির হয়েছিলাম তোমাকে জ্বালানোর জন্য। নির্জন হাফ ছেড়ে পকেট থেকে বড় চকলেটের প্যাকেটটা বের করে নয়নতারাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে তার হাতে ধরিয়ে দিয়ে বলে, ঘাট হয়েছে আমার, এখন রেহাই দাও। নয়ন হেসে প্যাকেটটা সঙ্গে সঙ্গে ছিঁড়ে চকলেট বের করে কামড় দিয়ে মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বের করে খেতে খেতে যেন অমৃত খাচ্ছে। নিজের গা থেকে কোট খুলে সোফায় রাখে নির্জন। হাতের ঘড়িটা খুলতে খুলতে জিজ্ঞেস করে, তোমাকে ফোন করেছিলাম কয়েকবার, ফোন বন্ধ দেখাচ্ছে কেন? থতমত খেয়ে তাকায় নয়নতারা। চোখে দেখা যায় রাজ্যের আতঙ্ক। খাওয়াটা বন্ধ হয়। আমতা আমতা করা নির্জন ক্ষীণ দৃষ্টিতে তাকায়। নয়ন জোরপূর্বক হেসে বলার চেষ্টা করে, চার্জ দেয়নি হয়তো।
ফোন অন্যের কাছে থাকলে চার্জ দেবে কি করে? এবার মুখটা বেলুনের মতো চুপসে যায় নয়নতারার। খাওয়াটা যেন জন্মের মতো বন্ধ হয়। ঢোক গিলে কিছু বলার আগে নির্জন থমথমে সুরে বলে, মনের সঙ্গে ফোনও দান করে দিচ্ছ আজকাল। ফোনের চার্জটাও দিয়ে আসতে ইন্সপেক্টর রায়ানকে। আসলে ভাইয়া, আসলে নকলে কিচ্ছু বুঝি না আমি। তোমার ভার্সিটি থেকে কল এসেছিল আমার কাছে, ক্লাস করছো না, কয়েকদিন পর এক্সাম, এক্সামে কি লিখবে? ভাইয়ের ধমকে চোখ মুখ ছোট হয়ে এলো নয়নতারার। নির্জন থামলো না, অনবরত বলতে শুরু করলো, নিজের ভালোটা বুঝতে শেখোনি আমি জানি, অন্তত আমাকে তোমার ভালোটা নিয়ে ভাবতে দাও। কালকে তোমার জন্য আমি ফ্লাইটে টিকিট বুক করব। নয়নতারার মুখটা ভার হয়ে যায়, কাঁদো কাঁদো হয়ে নির্জনের দিকে তাকায়। যেদিন রায়ান তাকে বকাটা ছেলেদের সামনে থেকে সরিয়ে এনেছিল, সেদিনই সে ইচ্ছে করে ফোনটা গাড়িতে রেখে চলে এসেছিল, যাতে রায়ানের সঙ্গে আবারও তার দেখা হয়, ফোনটা দিতে আসে। মনে মনে রায়ানকে বেশ বকতে থাকে নয়ন, লোকটা তো বেশ বজ্জাত, পেটে পেটে এত শয়তানি লুকিয়ে তার ভাইকে কেন ফোনের কথাটা বলতে হবে? সব পরিকল্পনা ভেস্তে গেল। তবে এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হলো তার বিগ ব্রাদারকে গলানো। সে অনুযায়ী অসহায় হয়ে উঠে দাঁড়িয়ে এসে বলল, এমনটা করতে পারবে তুমি? তোমার বিয়েটা অবধি আমি খেতে দিবে না, এটা আমার সঙ্গে অবিচার হচ্ছে না? বড় কুচকালো নির্জন বিস্ময়ের সুরে বলল, বিয়ে? কিসের বিয়ে? তোমার আর ভাবির বিয়ে। আমি তোমার একমাত্র সিস্টার, আমি না থাকলে বিয়ে জমে? নাকি লুকিয়ে বিয়েটি সেরে ফেলেছো? আজে বাজে কথা বন্ধ করবে তুমি? বিরক্ত হয়ে বলল নির্জন। নয়নের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না, সে নিজেই নিজের মতোই বলল, এখন কিন্তু আমার ডাউট হচ্ছে। দেখো, আজ কিন্তু আমি তোমার ল্যাপটপ থেকে একটা সুন্দর দেখে লেহেঙ্গা অর্ডার দিয়েছি তোমাদের বিয়েতে পরবো বলে। বিস্ফোরিত চোখে তাকালো নির্জন। মেয়েটার মাথা সত্যি কোনো সমস্যা আছে। অস্ফুট স্বরে বলে, কি বলছো? বেশি না, 8,000 দাম। আস্তে আস্তে সব কিনে রাখতে হবে তো, বলা তো যায় না কখন কোন দিক থেকে সুসংবাদ আসে। তাছাড়া আমার অ্যাকাউন্টও তো ব্লক করে রেখেছো এখনো। আমি কোনো টাকা দিতে পারবো না, তবে হ্যাঁ, এখন ইচ্ছে করছে তোমায় পাগলা গারদে রেখে আসতে, ওটার জন্য টাকা ইনভেস্ট করতে পারি। চোখ দুটো শুরু করে নয়নতারা। বুকে হাত ধরে ভাইয়ের পাশে বসে ঠেলা দিয়ে জিজ্ঞেস করে, পাগলামি কি দেখলে? বিয়ে বিয়ে করে পাগল হচ্ছ? কিসের বিয়ে নিয়ে এত ভাবছো? তোমার আর রাগিনী ভাবির বিয়ে। নির্বিকার হয়ে উত্তরে বলল নয়নতারা। সঙ্গে সঙ্গে নির্জন বলে উঠল, কোনো বিয়ে হবে না। বলে এক মুহূর্ত না থেমে উঠে দাঁড়ালো সে। হনহনিয়ে যেতে লাগলো নিজের ঘরের দিকে। নয়নে কি কম যায়? সেও দরফরিয়ে দাঁড়িয়ে ফের তার ভাইকে জ্বালাতে পেছন পেছন ছুটল। রাত কম হয়নি, প্রায় 10:30। বাতাসটার বেগটা বেড়েছে, তীব্র হয়েছে। গাড়ির জানালা খোলা থাকার ফলে বাতাস ছুঁতে পারছে নির্জনকে। পাশের ড্রাইভিং সিটে মেহেরাজ, সে নির্বিঘ্নে গাড়ি ড্রাইভ করতে ব্যস্ত। নির্জন অধৈর্য হয়ে প্রশ্ন করে, কোথায় যাচ্ছি আমরা বলো তো? আমাকে বললে কাজ আছে, খুব ইম্পর্ট্যান্ট কাজ, আমি না এলে হবেই না, তাই এলাম। সেই তখন থেকে কোথায় নিয়ে যাচ্ছ আমায়? স্যার, কখনো কখনো তো ভরসা করুন আমায়, সঠিক জায়গায় যাচ্ছি আমরা। জায়গাটার নামটা বলতে সমস্যা কোথায়? মেহেরাজ সহজ গলায় বলল, ওখানে গেলেও তো দেখতে পাবেন। নির্জন দাঁতে দাঁত চেপে বসে রইল। এমনিতেই তার ভালো লাগছে না, তারপর মেহেরাজের এমন কাণ্ড। সহ্য হয় এসব? গাড়িটা যখন রাগিনীদের বাড়ির রাস্তায় মোড় নিল, তৎক্ষণাৎ চকিতে তাকালো নির্জন। পাশ ফিরে মেহেরাজের দিকে কপাল কুঁচকে তাকালো। মেহেরাজ নীরব। নির্জন অস্থির হয়ে বলল, এটা তো রাগিনীদের বাড়ির রাস্তা। মেহেরাজ তবুও কিছু বলল না। গাড়ি থামলো রাগিনীদের বাড়ি ঠিক পেছন দিকে। নির্জন তড়িঘড়ি করে বলল, এখানে কেন নিয়ে এলে? গাড়ি ঘোরাও। না স্যার, আপনি রাগিনী ম্যাডামের সাথে দেখা করে আসুন। মাথা খারাপ নাকি তোমার? আশ্চর্য হয়ে বলে নির্জন। মেহেরাজ বরাবরের মতো মুখ ফসকে বলে ফেলে, একদমই না, আপনার মাথা যেন খারাপ না হয় সেই ব্যবস্থা করছি। কি বললে তুমি এখনই? আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে পাগল মনে হয়? নিজেকে সামলে নেয় মেহেরাজ। এই সেরেছে, কেন যে বারবার মুখ ফসকে চিরসত্য কথাবার্তাগুলো বেরিয়ে যায় কে জানে। ঢোক গেলে ততমত ঠিক কোনো রকমে উত্তর দেয়, স্যার স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি সেই পাগলের কথা বলিনি। দেখুন স্যার, পাগল দুই প্রকার, একটা হচ্ছে মানসিক ভারসাম্যহীন পাগল, আর একটা হচ্ছে প্রেমে পাগল। আপনাকে সেকেন্ড লিস্টের মধ্যে ফেলেছিলাম। কে বলেছে আমি প্রেমে পাগল? আপনার সঙ্গে এতদিন ধরে কাজ করছি, সেই হিসেবে আপনার মনের এইটুকু কথা বুঝে নেওয়া তো আমার দায়িত্ব স্যার। নির্জন এবার তড়িঘড়ি করে হাত মুঠ করলো, যেন এক্ষুনি মেহেরাজের উপর বজ্রপাত ঘটাতে চলেছে সে। মজা করতে মেহেরাজ ঠোঁট চেপে চোখ খেসে বন্ধ করে সরে এলো। মৃদু চিৎকার করে বলল, এ কি স্যার, নির্যাতন করতে লাগলেন কেন? হাত মুষ্টিবদ্ধ করে নিচে নামিয়ে নিল। আসলে সে লজ্জা পাচ্ছে, আসলেই লজ্জা পাচ্ছে। নির্জন আহমেদ কোহিনুর লজ্জাও পায় বুঝি। কথাটা ভাবতে আরো বেশি নেতিয়ে পড়লো সে। তবুও লজ্জার মাথা খেয়ে কোনো রকমে নিচু সুরে জিজ্ঞেস করলো, যাবো ওকে দেখতে বলছো? অবভিয়াসলি স্যার, আপনাকে তো এমনি এমনি গাড়ির তেল ফুরিয়ে নিজের শুদ্ধ জন্মানো ঘুমটাকে বিসর্জন দিয়ে এত রাতে এখানে আনিনি। আপনার রাগিনী ম্যাডামের কাছে যাওয়া উচিত। সত্যি? মেহেরাজ কনফিডেন্সের সহিত জবাবে বলল, 3 সত্যি স্যার। রাগিনীর বাড়ির পেছন পাশটা দেখলো একবার নির্জন, ফের বলল,
কিন্তু এত রাতে ওদের বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। মেহরাজের কপাল চাপড়াতে ইচ্ছে করলো এবার। নির্জনকে তো মনে হয় সব শিখিয়ে পড়িয়ে দিতে হবে। সে বিস্ফোরিত সুরে বলল, আপনি কি মেইন গেট দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে এমন প্রশ্ন করলেন? তাছাড়া কি আর কোনো দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে? পেছনের রাস্তা তো লক থাকে সবসময়। আরে স্যার, মুভিতে দেখেননি মানুষ প্রেমে পড়লে কি কি করে? প্রেমিকার সঙ্গে দেখা করতে লুকিয়ে চুরিয়ে কত জায়গা অতিক্রম করে, তবেই তো প্রেমিকার সঙ্গে দেখা করতে পারে। আপনি এত সুন্দর ফিট একজন মানুষ, এত ব্রিলিয়ান্ট, আপনার মাথায় এমন কোনো বুদ্ধি নেই যার দ্বারা আপনি রাগিনী ম্যাডাম অবধি যেতে পারবেন? তুমি কি আমাকে চোরের মতো যেতে বলছো? ভ্রুকুচকে গলার স্বর খাদ্যে নামিয়ে প্রশ্ন করলো নির্জন। তার এমন জিজ্ঞাসা শুনে বেশ হাসতে মন চাইলো মেহরাজের, তবে গলা কাকারে দিয়ে হাসি চেপে গাড়ি সিটে ভর দিয়ে আয়েশ করে বসলো। এত দূর অবধি আপনাকে আমি নিয়ে এসেছি, এখন আপনি বাকিটা করবেন, আমি আর কিছু জানি না। আর নির্জনের ইচ্ছে করলো বেশ করে মেহরাজকে কেলাতে, কিন্তু নিজের এমন বাসনা মনের মধ্যে চাপা দিয়ে জলদি করে গাড়ি দরজা খুলে নামলো সে। বেশ শক্তি দিয়ে দরজা লাগানোর ফলে জোরে সোরে শব্দ হলো। চোখেতে তাকালো মেহরাজ। নির্জন গিয়ে দাঁড়িয়েছে বড় দেয়ালটার কাছে। এক লাফে দেয়ালটা থেকে উপরে ওঠার চেষ্টা করলো সে। প্রথমে সফল না হলো, দ্বিতীয়বার দেয়াল টপকে চলে গেল উপরে। মেহরাজ এবার বিস্তর হাসলো, বিড়বিড়িয়ে আওড়ালো, উফ গড, এবার যেন অন্তত প্রেমের ছোঁয়া পেয়ে স্যারের শক্ত মনটা গলে। নিঝুম এক রাত্রি বসেছে ঝিঝি পোকার মেলা। নিঃশব্দের রাতটা দীর্ঘ। খোলা জানালার বাহিরে বিদ্যমান সেই কাঠগোলাপের গাছের ডালের ফাঁক ফোকর থেকে আকাশের দৃশ্যমান সেই অর্ধ থালার ন্যায় চাঁদের টিমটিমে আলো প্রবেশ করছে মাঝারি আকারের ঘরটায়। ঘর জুড়ে স্নিগ্ধতা খুঁজে পেল নির্জন। নাকে ঠেকলো অদ্ভুত মোহময়ী সুবাস। এই গ্রানে সহজে চোখ বন্ধ করে চেনা যা তার রাগের রানীর ঘর। এসি বন্ধ করে শুধুমাত্র ফ্যান চালানো আজ। ফ্যানের হালকা শব্দ ঘরে ছড়িয়ে পড়েছে। জানালা থেকে আসছে ফুরফুরে বাতাস। দরজা থেকে হেঁটে 2 ধাপ যেতেই থমকে গেল সমস্ত শরীর। বিছানায় পাতলা চাদর জড়িয়ে শুয়ে থাকে এক রমণীকে দেখে হৃদয় কম্পন ধরল তার। লোচন দুটো যেন বেশ তৃষ্ণার্ত ছিল, কতকাল পর যেন দেখা। এলোমেলো চুল চারিদিকে ছড়িয়ে ঘুমিয়ে আছে রাগিনী, গলা অব্দি চাদর দিয়ে ঢাকা। মেয়েটা এত তাড়াতাড়ি ঘুমিয়েছে কেন? সবে তো রাত 11:30। তবে কি শরীর খারাপ? উৎসুক এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে সামনে এগোয় নির্জন। বিছানার কাছে থাকা গোল কার্পেট খেয়াল না করায় কিছুটা ভরকে গিয়ে টেবিলে হাত দিয়ে নিজেকে সামলায় সে। তবে টেবিলে হাত দেওয়া মাত্রই অনুভূত করে তীব্র ব্যথা। চোখ মুখ খিসে যায় তার। হাত ছড়িয়ে নিজেকে সামলায়। ল্যাম্পশিটে হলুদ এবং সোনালী বর্ণের অল্প আলোয় লাল বর্ণের সব কিছু একটা চোখে ধরা পড়ে। রক্ত। এই তো কদিন আগে ছুরিকাঘাতে হাতের অবস্থা কাহিল হয়েছিল। সেই জায়গায় শুকাতে না শুকাতে সেখানেই ঘুরে ফিরে লোহা জাতীয় ধারালো কিছুর আঘাত লাগলো ফের। কি আর করার? মুভির মতো রাগিনীর ঘরের সামনে ওঠার কোনো পথ নেই। রান্নাঘরে খোলা জানালা গ্রিল ছাড়া ছিল বলে সেদিক দিয়ে উঠতে কি এই অবস্থা। নিজেকে ধাতস্থ করে বড় শ্বাস নিয়ে রাগিনীর বিছানায় এসে দাঁড়ালো নির্জন। চোখে মুখে যেন আগের জৌলুস খুঁজে পেল না সে। সারা মুখমণ্ডল জুড়ে মলিনতা লেগে রয়েছে। নির্জনের ভারী ইচ্ছে করলো মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে রাগিয়ে দিতে, কিন্তু পারলো না। সৎ সাহসে হারিয়েছে। আচ্ছা, মিটার রাশেদ সাহেব কি তার কথা বলেছে তার সত্যতা? তারপর কেমন প্রতিক্রিয়া হয়েছিল রাগিনীর? নিশ্চয়ই মনে মনে খুব ঘৃণা তৈরি করে নিয়েছে। কেমন ছিল তার ঘৃণা ভরা দৃষ্টি? বুক কেঁপে ওঠে নির্জনের। সে এখন চাহনি দেখতে চায় না। ফ্যান এবং বাইরের সংমিশ্রণের বাতাসের কারণে যখন রাগিনীর চোখ মুখের অবাধ্য চুলগুলো হানা দেয় আলতা করে, নিজের হাতে রেখে চুল সরিয়ে দেয় নির্জন। কাজটা ভীষণ সাবধানে করে সে। এমন করতে করতে হঠাৎ চোখে পড়লো শক্ত রকম কিছু একটা কাগজ। পুরোটাই চাদর দিয়ে ঢাকা হলো, অল্প খানিক বেরিয়ে রয়েছে। নির্জনের মনের কৌতূহল জেগে উঠল। হালকা করে চাদর সরিয়ে নিল সে। দৃশ্যমান হলো এক পুরুষের স্কেচ। কিছুক্ষণ স্তব্ধ রইল নির্জন। এ তো স্বয়ং নির্জন নিজেই। কি নিখুঁত স্কেচ তার! কোট পরিবেশ, গম্ভীর হাবভাব সেই স্কেচ। এ যেন আসল নির্জনের প্রতিচ্ছবি। আর রাগিনী সেটা জড়িয়েই ঘুমাচ্ছে আপন মনে। মনের ধারণাগুলো এক মনে মুছতে থাকলো নির্জনের। মেয়েটা তাকে ভালোবাসে, শুধু ভালোবাসে না, ভীষণ রকমের ভালোবাসে। তবে বলেনি তো কখনো। হয়তোবা ভালোবাসি না বললেও সুন্দরভাবে ভালোবাসা যায়। কথাগুলো নিজ মনে ভাবতে ভাবতে রাগিনীর গালে হাত রাখলো নির্জন। ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, ভালোবাসো আমায়? নির্জন জানে সে কোনো উত্তর পাবে না, তবে উত্তর না পেয়ে প্রশান্তি বিরাজমান তার মনে। সে আলতো করে চুমু বসিয়ে দিল রাগিনীর কপালে। ঢেকে দিল চাদর দিয়ে আবারও তাকে। মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে থাকলো। তার মুগ্ধপনে চেয়ে রইল রাগিনীর দিকে। মৃত্যুর হাক অব্দি চেয়ে থাকলো ফুরাবে না এই দেখার নেশা। এই দেখার নেশা মগ্ন থাকতে সে নির্ঘুম কাটিয়ে দিতে রাজি। অপলক দৃষ্টি সরাতে বাধ্য হলো যখন হাতে জ্বলনি অনুভব করলো নির্জন। মাথায় হাত বোলানো থেকে তড়িঘড়ি হাত সরাতে হলো তার। লম্বা করে কেটে গিয়েছে আঁচড়, লাল হয়ে গিয়েছে হাতের পিঠ। চোখ গরম করে তাকাতেই দেখতে পেল সাদা তুলতুলে সুইট রিউকে। সামনের একটা পাউ চেয়ে রয়েছে সে। চোখে মুখে অঙ্গি ভঙ্গি দেখে মনে হচ্ছে সে খুবই নারাজ। নির্জনের এই মুহূর্তে ইচ্ছে করলো বিড়াল স্নাটাকে চাপকে সোজা করে দিতে। একবার গালে আর একবার হাতে। সে মগের মূল্য পেয়েছে নাকি? রাগিনীকে বিয়ে করলো দেখি মহা বিপদ। নির্জন যেন চোখের সামনে নিজের ভবিষ্যৎখানা দেখতে পেল। সে যখন রাগিনীর নিকট আসে তখনই একটা করে খামচি খাচ্ছে। কয়েক বছর পর দেখা যাবে শরীরের কোনো অংশ আর বাদ রইল না তার খামচি খাওয়ার। নির্জনের সর্বাঙ্গ নড়ে ওঠে। রিউয়ের চিল্লানি শুনে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় সে। এই 2 আঙ্গুলের ছানার তাকে আর টিকতে দেবে না। ইতিমধ্যে রাগিনীও নড়ে চড়ে উঠেছে।
বাইরের দিকে অগ্রসর হলো নির্জন দ্রুত, তবে বিধিবাম দ্রুত কাজ করতে গিয়ে দরজাটা জোরে বন্ধ করে ফেলে সে। তবে বাইরে বেরিয়েও শান্তি নেই, এতক্ষণে সবাই ঘুমিয়েছে কিনা সে নিশ্চিত নয়। চোরের মতো পা টিপে টিপে যেতে হলো তাকে। সিঁড়ি দিয়ে নামতে আওয়াজ এলো কারো কণ্ঠস্বরের। কে ওইখানে? ব্যাস, এ যেন হাতে নাতে ধরা। নির্জন দাঁড়ালো না, জোরে নিচে নামলো। রাতে সব লাইট অফ করা হয়েছে, এর মাঝেই শুধু উপরে দুটো লাইট বাদে। সেগুলো অফ করে সেই সঙ্গে রান্নাঘরের খোলা জানালাটা বন্ধ করার পর ঘুমানোর উদ্দেশ্য ছিল সৈয়দের। কিন্তু নিজের ঘোরা চোখে অচেনা অবয়ব দেখতে ভুল করেননি তিনি, এটা নিশ্চিত। তিনিও কিছুটা ছুটে এলেন করিডোরের অপর প্রান্ত থেকে। তাড়াহুড়ো করে নিচে নামলেন, হলরুমে চারিদিকে খুঁজলেন, অতঃপর লাইট জ্বালালেন। কেউই নেই, কিন্তু তিনি হাল ছাড়লেন না। হাতে একটা বড় ঝাড়ু নিলেন, চিৎকার দিয়ে উঠলেন, ভালোই সামনে আই কইতাছি, না হলে এমন ধোলাই দিমু চুরি করার স্বাদ মিটে যাইব। কি হয়েছে সৈয়দ কাকা, এত রাতে হলরুমের লাইট জ্বালিয়ে চেঁচামেচি করছেন কেন? রাগিনীর কণ্ঠস্বর কর্ণকুহর আসা মাত্রই ফিরে তাকালো সৈয়দ। আশেপাশে পর্যবেক্ষণ করে ক্রোধ নিয়ে বলল, বইল না ঘরে চোর ঢুকছে, কেমনে জানি, এখনই দেখলাম নিচে আসতে। রাগিনী হাত খোপা করতে করতে সিঁড়ি বেয়ে নামছে, মুখটা ফোলা রয়েছে ঘুমের আবেশে। চোখ থেকে এখনো ঘুম বিদায় নেয়নি। হেরিও এর রাত বিরাতে চিল্লে পাল্লা আর হুট করে দরজা জোরে লেগে যাওয়ায় চমকে গিয়েই ঘুমটা ভেঙেছে তার। উদ্ঘাটন করতে পারেনি তার রহস্য। বাইরে এসে সৈয়দ কাকার মুখে এমন কথা শুনে কিছুটা সন্দেহ জাগে মনে। সে নিচে নেমে বলল, আপনি বরং আমাদের গেস্ট রুমের দিকে দেখুন, অভিরূপ আর নোমান ভাই তো ওদিকে আছেন, গিয়ে দেখে আসুন, আমি এদিকটা দেখছি। সৈয়দ অপেক্ষা করলো না, দ্রুতই ডান দিকে ছুটে গেল। রাগিনীর সন্ধিহান হয়ে বাড়ির পেছন দিকটা খোঁজ করলো, তবে কিছু পেল না। ফিরে এসে হাঁটতে হাঁটতে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো সে। লাইট অফ করা সেখানকার। এক পাশ ভেবে ওঠার আগে হাতে টান পড়লো তার, নাচাইতেও ঢুকে গেল অন্ধকার রান্নাঘরে। আকস্মিক ঘটনা, চিৎকার দেওয়ার সুযোগও পেল না রাগিনী। টিপ টিপ করতে লাগলো ভেতরটা। কারো গা ঘেঁষে এসে পড়ে বসতে পেরেই নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেল সে। দম বন্ধ হয়ে এলো, কাঁধে পড়তে থাকলো সে মানুষের গরম প্রশ্বাস, নাকেও লাগছে না ঘ্রাণ। গানটা মিষ্টি না হলেও অদ্ভুত মোহনীয়। পিট করে মানবপ্রিয় অবয়বের দিকে তাকালো রাগিনী। দেখা যাচ্ছে না তাকে স্পষ্ট, তবে তার বুঝতে সময় লাগেনি মানুষটির উপস্থিতি। সে মনে প্রাণে ভুলতে চায় মানুষটি আবারও তার সামনে। নাড়া দিয়ে উঠলো অনুভূতির মেলা। রাগিনী ছটফটিয়ে উঠলো, তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা হলো তখনই। খোপা করা চুলগুলো বিছিয়ে গেল পিঠে। সুরসুরি লাগলো নির্জনের হাতে। ফিসফিসিয়ে বলে উঠল, চোর খুঁজছো বুঝি? আমিও হেল্প করব? আপনি কি করছেন এখানে? আমার ঘরে আপনি এসেছিলেন তাই না? কেবল বুঝতে পারলে? রাগিনীর গলা থেকে কথা বের হচ্ছে না। একদিকে রাজ্যের ক্রোধ, আবার অন্যদিকে মনে আতঙ্ক। এই রাতে কি করতে এসেছে লোকটা? তাকে মারতে? তাই হবে, নয়তো কোনো উদ্দেশ্য থাকবে। এছাড়া কোনো লক্ষ্য নেই। থরথর করে কেঁপে উঠল সে। নির্জন আবারও বলল, আমার স্কেচ নিয়ে ঘুমিয়ে ফেলে নিতে পারছো? মনে তো হয় না। আমাকে ডাকলেই তো আমি চলে আসতাম। সব মিশ্র অনুভূতির মাঝে থতমত খায় রাগিনী। লোকটা সেটাও দেখে ফেলেছে। ছি ছি, কি একটা অবস্থা! যাকে সে এত করে ঘৃণা করতে চাইছে, তার স্কেচ নিয়ে শান্তিতে ঘুমিয়েছিল সে। রাগে গজগজ করে সে বলল, আপনি আমার কোনো রকম ক্ষতি করার চেষ্টা করলে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না বলে দিলাম। নির্জন হতবাক হলো, খানিকটা চুপ থেকে বলল, ছেড়ে দিতে তো কখনোই বলিনি। ধরে থাকো না আজীবন। নিজের মৃত্যুকে ধরে থাকার শখ নেই আমার, আপনি চলে যান, আপনাকে আমার সহ্য হচ্ছে না। ক্রোধে ভরা রাগিনীর গলা। নির্জনের অন্তর কাঁপিয়ে তুললো এবার। তাকে সহ্য হচ্ছে না, এটা রাগিনী বলল। কানে যেন ভুল শুনছে সে, বিশ্বাসই হচ্ছে না। তবুও সে বলল, আমার একটা কথা বোঝার চেষ্টা করলো। দুই কানে হাত দিয়ে চেপে ধরলো রাগিনী। দাঁতে দাঁত চেপে বলল, আপনাকে আমি ছাড়বো না, চলে যান, চলে যান, একা থাকতে দিন আমায়, ভালো মতো বাঁচতে দিন। কি পেয়েছেন আমায়? কেন পড়ে আছেন আমার পিছু? নির্জন স্তব্ধ রইল, নিচুপে তাকিয়ে রইল রাগিনীর মুখশ্রীর পানে। মেয়েটা তাকে খুব তাচ্ছিল্য করছে, তার এক একটা কথাই বুঝিয়ে দিচ্ছে। সে কিছু বলার সুযোগ পেল না। সৈয়দের আওয়াজ পাওয়া গেল, রাগিনী মা, চোর পাইলা? আমি তো পাইলাম না, কই তুমি? কান থেকে হাত সরালো রাগিনী। কঠিন চোখে তাকালো নির্জনের অবয়বের দিকে। দীর্ঘশ্বাস নিল নির্জন, নিজেকে ঠান্ডা করলো। রাগিনীর মাথা দোয়াতে ধরে একটু ঝাঁকিয়ে শান্ত গলায় বলল, রিল্যাক্স অ্যাংরি কুইন, আমি চলে যাচ্ছি। তোমার মাথা ঠান্ডা করো। তোমার পিছু আমি ছাড়বো না ততদিন, যতদিন না তুমি আমার দিকটা বুঝবে। এখন যাও, ওনাকে চোর খুঁজতে সাহায্য করো। আর বলে দিও তার বাড়ির কিছুই চুরি যায়নি। যদি চুরি যেত তবে বাড়ির সব থেকে দামি রাগিনী তাজরিন চুরি যেত। নির্জন এবার রাগিনীর সজ্ঞানে থাকতে নিচু হয়ে নিজের ঠোঁটের আলতো ছোঁয়া তার প্রিয়তমার বাম গালে লাগিয়ে দেয়। শক্ত হয়ে দাঁড়িয়ে যায় রাগিনী। শিথিল হয়ে আসে তার সমস্ত অঙ্গ। ঠোঁট জোড়া তীর করে কাঁপতে থাকে। রক্ত প্রবাহ যেন আরো বেশি সচল হয়। সে প্রচন্ড রেগে মেগে আসে ভেতর থেকে, কিন্তু একটা বাইরে বের করা কুলকিনারা পাচ্ছে না। তার থেকে লজ্জার সংকোচ বেরিয়ে আসছে। শুষে নিয়েছে সমস্ত শক্তি, ক্রথা, ঘৃণা অনুভূতি। নিজেকে ধাতস্থ করতে খানিকক্ষণ সময় লাগলো রাগিনীর। রান্নাঘরে লাইটটা আচমকা জ্বলে ওঠে। ঘোর কাটে রাগিনীর।
চোখেতে এদিক ওদিক তাকায়, মানুষটা আছে কি এখনো? না, নেই। যাক, বাঁচা গেল। বন্ধ রান্না করে জানালাটা খোলা দেখতে পেল রাগিনী, সেদিক দিয়ে চলে গিয়েছে। তবে লোকটা বেশ চতুর মানতে হবে। হবেই না বা কেন? রাগিনী শুনেছে যারা ক্রিমিনাল তাদের মাথার ঘাটে ঘাটে বুদ্ধি। সেই ব্যাপারে এত চিন্তা করছে কেন? তার তো চাওয়া উচিত ছিল মানুষটা ধরা পড়ুক, অথচ লোকটা পালিয়ে যাওয়ায় সে মনে মনে আরো বেশি খুশি। এমনটা কি হওয়া উচিত? নিজের প্রতি ধিক্কার জানায় রাগিনী। সৈয়দের কথায় হকচকিয়ে তাকায় সে। অন্ধকারে কি করতেছিলা? আসলে এদিকে চোর এসেছে কিনা দেখতে এসেছিলাম। আমতা আমতা করে জবাবে বলল রাগিনী। কিছুটা দম নিয়ে আবারও বলল, আপনি বোধহয় ভুলে গেছেন চাচা, অন্ধকারে কি দেখে ফেলেছেন ঠিক নেই। যান, ঘুমাতে যান। সৈয়দ মাথা চুলকালো। সে ভুল দেখেছে কিভাবে? স্পষ্টই দেখলো চোরের তো কাউকে নিচে নামতে। ফট করে জানালার দিকে চোখ পড়তে উনি বললেন, জানালা খোলা কেন? আমি তো একটু আগেই বন্ধ করে দিছিলাম। ঠোঁট কামড়ে ধরে রাগিনী। পরিস্থিতি তো সামলানো যাচ্ছে না, কোনো রকমে বলে, আমি খুলেছিলাম বাইরের দিকটা দেখতে, আশেপাশে কোনো লোক আছে কিনা। কাউকেই তো দেখলাম না। আপনি নিশ্চিন্তে ঘুমাতে যান, আমি জানালা বন্ধ করে আমার ঘরে যাব।